আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাতাসে বারুদের গন্ধ বিখ্যাত একটি কবিতা, সেটার আদলে আজকে শিরোনাম বর্ণনা করছি। যেখানে বলার চেষ্টা করছি বা করব, সেটা হলো বাতাসে বিপ্লবের গন্ধ। বিপ্লব হওয়ার জন্য একটা প্রেক্ষাপট লাগে, সেটা গণ অভ্যুত্থান বলেন বা অন্য কোনো সামাজিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, সব কিছুরই পেছনে একটা বিরাট কার্য এবং কারণ থাকে। আমাদের দেশে গত ২ বছরে যা কিছু ঘটেছে, তাতে একটি প্রতি-বিপ্লব, কাউন্টার রেভলিউশন বলতে গেলে অনিবার্য হয়ে পড়েছে। কারণটা কি? প্রথম কারণ হলো যে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যে একটা ধারাবাহিক যে শাসন ব্যবস্থা ছিল, তাদের যে বৈধতা ছিল, সেই বৈধতার জায়গাটি ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত একেবারে ১০টি বছর ক্রমাগত বিতর্কিত হয়েছে, রাজনীতির ইতিহাস কলঙ্কিত হয়েছে এবং আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, তার যে একটা সুদীর্ঘ গণতন্ত্রের ইতিহাসে লড়াই এবং সংগ্রামের ইতিবাচক একটা ইতিহাস রয়েছে, সেটি কলঙ্কিত হয়েছে। কেবলমাত্র প্রশ্নবিদ্ধ নির্বাচন, শাসনকর্মে একছত্র আধিপত্য, কর্তৃত্ববাদী শাসন, যেটিকে সবাই স্বৈরাচারী শাসন বলে এবং এখন যেটাকে সবাই ফ্যাসিজম বলে বা ফ্যাসিবাদ বলে গালাগাল করছে। এর বাইরে বিশাল একটা অলিগার শ্রেণী তৈরি হয়ে যায়। এই অলিগার শ্রেণী তারা ব্যবসা নিয়ন্ত্রণ করত, মিডিয়া নিয়ন্ত্রণ করত, নিয়োগ বদলি সব কিছু নিয়ন্ত্রণ করত এবং পুরো রাষ্ট্রকে তারা নিজেদের এবং তাদের পরিবারের বাপদাদাদের সহায় সম্পত্তি বলে তারা ধ্যান করত। ছাত্রলীগ ছাড়া, যুবলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা তাদের বংশ রক্ত ছাড়া, তাদের সার্টিফিকেট ছাড়া রাষ্ট্র এবং সরকারের কোনো সুযোগ সুবিধা কারোর জন্যই খুব সহজ ছিল না। তো এ সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেটি বাড়তে থাকে, ঘৃণা বাড়তে থাকে। সরকার অত্যন্ত কঠোর হস্তে তার সকল শক্তি দিয়ে সেগুলোকে বন্ধ রাখে, অবদমিত রাখে, ক্ষেত্র বিশেষে ছাই চাপা দিয়ে রাখে। কিন্তু টকবগিয়ে যেভাবে পৃথিবীর অভ্যন্তরে ভূগর্ভে আগ্নেয়গিরির লাভা, গলিত লাভা টকবক করে ফুটতে থাকে, ওভাবে জনরোষ ফুটছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, ক্ষুদ্র একটা ফাটল পেয়ে, যে ফাটলে আসলে আওয়ামী লীগের পতন হওয়া তো দূরের কথা, কিছুই হওয়ার কথা না। আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলন হলো, আওয়ামী লীগ সেটা মনে করেছে এটা তো একটা শিশু বিদ্রোহ। অতীতে এরকম কত বড় বড় বিদ্রোহ তারা দমন করেছে, কত রাজনৈতিক দল যারা আছে তারা শেষ করে দিয়েছে, কত রাজনৈতিক দলকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সরকার এবং বিরোধী দল সবাই, যেখানে শেখ হাসিনার অবাধ্য হওয়ার কথা কেউ কল্পনা করতে পারতো না, তার বিরুদ্ধে কথা বলার যাদের কোনো স্কোপ ছিল না, সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলা, প্রধানমন্ত্রীর অনুকম্পা চাওয়া, কোটা বিরোধী আন্দোলনকারীরা এই সরকারের জন্য কি করতে পারবে, এরকম একটা আত্মবিশ্বাসে যখন তারা হেলে দুলে রীতিমতো ঢুল ছিল, ঠিক সেই সময়টাতে একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দেয়। অর্থাৎ আগস্টের ৫ তারিখে একটি গণ অভ্যুত্থান হয়ে যায়, বিস্ময়কর, অভিনব। যেহেতু গণ অভ্যুত্থানটি একেবারে যাকে বলা হয় এত দ্রুত ঘটেছে, ফলে এই গণ অভ্যুত্থানের কারা সুবিধাভোগী হবেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার ব্যবস্থা কেমন হবে, পরাজিত যারা পক্ষ তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা হবে, এই সকল ব্যাপারে কোনো রকম পূর্ব প্রস্তুতি, চিন্তা চেতনা, ধ্যান ধারণা কারোর মধ্যে ছিল না। সেনাবাহিনী প্রস্তুত ছিল না, পুলিশ প্রস্তুত ছিল না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ভারত প্রস্তুত ছিল না, পাকিস্তান, আমেরিকা, ইভেন যারা ক্ষমতায় বসেছিল তাদের কারোরই
এ ধরনের প্রস্তুতি ছিল না, আর অভিজ্ঞতা তো একেবারেই ছিল না। ফলে কি হলো, 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ থেকে অবিরতভাবে একের পর এক ভুল হতে থাকলো, এবং সেই ভুল এখনো অনিবার্যভাবে চলে আসছে। তো সেই ভুলের কারণে একের পর এক ক্ষত তৈরি হচ্ছে। মানুষের যাকে বলা হয় অভিমান বেড়ে যাচ্ছে। ইউনূসের উপর রাগ করে মানুষ বিএনপিকে চেয়েছে, বিএনপির উপর রাগ করে মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে। বা একটা সময় জামাত চেষ্টা করেছিল, কিন্তু জামাতকে মানুষের, এদেশের মানুষ ওইভাবে কখনো চেয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে, আমি সরি, আমার কাছে মনে হয়নি। জামাতকে চেয়েছে শুধুমাত্র জামাতের যারা লোকজন আছেন তারা, আর অন্য কিছু যারা লোকজন আছেন আপাত দৃষ্টিতে মনে হয় তারা জামাতকে চায়, কিন্তু মূলত তা নয়। আমাদের দেশে ধর্মপ্রাণ যারা মানুষ, তারা 70টি ধারা উপধারায় বিভক্ত। শিয়া আছে, সুন্নি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, এরপরে তাবলিগ আছে, হেফাজত আছে, হেফাজতের 4-5টা গ্রুপ আছে, তাবলিগের 4-5টা গ্রুপ আছে, তারপরে মাজারপন্থী আছে, মাজারপন্থীদের 15-20টি গ্রুপ আছে। তো সব মিলিয়ে ওই যে আল্লাহ রাসূল যেটা বলে গেছেন যে শেষ জামানাতে তার উম্মতের মধ্যে 69টি বা 70টি যে ফ্যাকরা হবে, বিভাগ হবে, বিভক্তি হবে, তার মধ্যে একটা থাকবে সঠিক পথে, বাকি সবাই বিপথে। তো কাজেই জামাত একটি পথ, আর বাকি যারা আছেন তারাও 69টি যে মত রয়েছেন তারাও যার যার অবস্থান থেকে নিজেদেরকে জান্নাতি মনে করেন। আর আমরা যারা বাইরের একটা লিবারেল ডেমোক্রেটিক সোসাইটি চাই, তারা ঠিক এই যে পুরো যে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থী যে সকল সংগঠন রয়েছেন তাদের সবাইকে আমরা মনে করি এরা সবাই জামাত। চরমনাইও জামাত, হেফাজতও জামাত, শর্ষিনাও জামাত, আট্রসিও জামাত, এরকম একটা ধ্যান ধারণা, ইনকলাবও জামাত, সংগ্রামও জামাত। কিন্তু ঘটনা কিন্তু আসলে তা নয়। ফলে কি হলো, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে পুরো ইসলামিক কমিউনিটিকে এক ছাতার তলে নেয়ার জন্য জামাতের যে চেষ্টা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চেষ্টা ছিল, বা অন্য যে আর্মির যারা লোকজন ছিলেন, গোয়েন্দা সংস্থার লোকজন ছিলেন, তাদের যে চেষ্টা ছিল, সেটা অভিজ্ঞতার কারণে বা অনভিজ্ঞতার কারণে সেটা বুমেরাং হয়ে যায়। বুমেরাং হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে ক্ষোভ, এটি বাড়তে থাকে। যে মানুষ বা যে জনগণ একসময় তাকে বরণ করে নিয়েছিল, যারা চেয়েছিল দীর্ঘদিন উনি থাকুন, তারা খুব দ্রুত তাকে তাড়ানোর জন্য পাগলপাড়া হয়ে পড়ল। এনসিপি, তারপর সমন্বয়ক, এরপর জুলাই বিপ্লবী, তাদের মধ্যে বহু সংখ্যক গ্রুপ হয়ে গেল। যারা নিহত হয়েছেন তাদের একটা গ্রুপ, যারা আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সকলের মধ্যে একটা গ্রুপ হয়ে গেল। যারা মন্ত্রী পরিষদে গিয়েছেন, যারা এনসিপির বড় বড় পদ পেয়েছেন, যারা পাননি, সব মিলিয়ে দেখা গেল যে বিপ্লবের পক্ষের যে শক্তি, তাদের মধ্যেও প্রায় 70টি শাখা প্রশাখা তৈরি হয়ে গেল। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে মূল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, চিটাগং ক্যাবিনেট, গ্রামীণ ব্যাংক ক্যাবিনেট, বান্ধবী ক্যাবিনেট, বন্ধু ক্যাবিনেট, আত্মীয় ক্যাবিনেট, সব মিলিয়ে এখানে প্রায় 7-8টি গ্রুপ হয়ে গেল। কার যে ক্ষমতায় বেশি সেটা আমরা বুঝতে পারলাম না। লামিয়া মোর্শেদের ক্ষমতায় বেশি, না প্রেস সচিব শফিক সাহেবের ক্ষমতায় বেশি, আসিফ নজরুলের ক্ষমতায় বেশি, নাকি আদিলুর রহমানের ক্ষমতায় বেশি, সৈয়দা রেজওয়ানা হাসান ওনার ক্ষমতায় বেশি, নাকি নূরজাহান বেগমের ক্ষমতায় বেশি, এটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এর মধ্যেই সরকারের ক্ষমতার পট পরিবর্তন হলো, এবং আকস্মিকভাবে এত দ্রুততার সাথে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, ক্ষমতায় বসলেন, এবং তার প্ল্যান দিলেন, আই হ্যাভ এ প্ল্যান। তারপর প্রধানমন্ত্রী হলেন, এবং এখন তিনি